পড়ছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা 49। খুব অস্থির হয়ে নিজের ফোনে উর্মির সাথে চ্যাট হিস্ট্রি দেখতে থাকে ভালো করে। এত মাস পর প্রথমবারের মতো চূড়ান্ত ইগোয়ালি ইম্যাচিওর কোহেলিকা সিদ্দিক কুহু জুম করে করে দেখে উর্মির পাঠানো উর্মি কাব্যের প্রত্যেকটা ঘনিষ্ঠ ছবি। একটা সময় কুহু আশ্চর্য হয় ভীষণ। হাঁ করে ফোনের চ্যাট ছবি দেখতে দেখতে ও দ্রুত শার্লিনের দিকে ফিরে কাঁপতে কাঁপতে বলে, তুই কাব্য ভাইয়ের ফেসবুক আইডি বের কর, ছবি বের কর ওনার, দ্রুত দ্রুত। কুহুর এমন অস্থিরতা দেখে শার্লিন অবাক হয়ে তাকায়। তোর কি হয়েছে বলবি তো, এমন প্যানিক অ্যাকশন করছিস কেন? কুহু ধমকে ওঠে, আমি বের করতে বলেছি। শার্লিন থতমত খেয়ে যায়। পরপর কুহুকে আর না ঘাটিয়ে সাথে সাথে কাব্যর আইডি বের করে ওর ছবি বের করে কুহুর সামনে ধরে। নে ধর, কি দেখবি এখন ছবিতে? আর কাব্য ভাইয়ের এক্সের ছবি কেন বের করেছিস? তোর সমস্যা কি? কুহু বিড়বিড় করে কিছু বলে। জ্ঞান হারিয়ে ফেলবে এত অস্থিরতা ওর মধ্যে চেপে বসেছে। কুহু ওভাবেই বলতে বলতে শার্লিনের হাত থেকে ওর ফোনটা ছো মেরে নিয়ে দুটো ফোন পাশাপাশি হাতে রাখে। তারপর আবার ঝুঁকে এসে খুঁটিয়ে খুঁটিয়ে ছবি দুটো দেখা শুরু করলো। শার্লিনও বোধহয় এবার আগ্রহ হলো ভীষণ। ও নিজেই ঝুঁকে এসে কুহুর সাথে দুটো ছবি মেলাতে থাকে। দুটো মাথা কাব্যের দুটো ছবি একটা ওপরটার সাথে মেলাচ্ছে বিজ্ঞদের মতো। কুহু ছবিটা দেখতে দেখতে আচমকা হাঁ করে শার্লিনের দিকে তাকালো। শার্লিন তখনও কিছুই বুঝেনি। ও তাকালো কুহুর দিকে। কি দেখলি বল না? কুহুর চোখ টলমল করে ওঠে। ওর ঠোঁট কাঁপছে। ও শার্লিনের দিকে অসহায় চোখে একবার তাকিয়ে আবার ছবি দুটো মেলায়, পুনরায়, বারবার। অথচ বারবার ঠিক একই ব্যাপার, একই প্যাটার্ন চোখে পড়ছে। শার্লিন বিরক্ত হয়ে বলে, কি এত দেখছিস বল না? কুহু শার্লিনের দিকে তাকিয়ে ছবি দুটো বাড়িয়ে দিয়ে বলতে থাকে, কাব্য ভাইয়ের চুলের কাটিং কেমন আছে এখন জানিস? নাক টেনে কুহু আবার বলে, আমি বলছি কানের দিকে চুল ছেটে রাখা, রাইট? শার্লিন বলে ওঠে, তো তুই হঠাৎ ওনার চুলের কাটিং নিয়ে পড়লি কেন? কুহু নাক টেনে ফোন দুটো আবার শার্লিনের দিকে বাড়ালো। দেখ দুটো ছবি, ভালো করে দেখ একবার। এখানে কাব্য ভাইয়ের চুল কানের কাছেও একই রকম আছে, আর কাব্য ভাইয়ের চুল সামান্য কোকড়ানো, এখানে সিল্কি চুল, দেখতে পাচ্ছিস? শার্লিন অবাক হয়ে নিজেও তাকালো। পরপর কুহুর দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ তাই তো। কুহু নাক টেনে উত্তেজিত হয়ে বলে, মনে আছে আমি তোকে একটা সিনেমার নায়ককে দেখে বলেছিলাম যে নায়কদের চুল কাব্য ভাইয়ের মতো, অথচ এই ছবিতে কাব্য ভাইয়ের চুল সম্পূর্ণ আলাদা। শাইলেন ভ্রু কুচকে তাকায়। তার মানে? কুহু চিৎকার করে ওঠে, এটা এটা কাব্য ভাই না শাইলেন, কাব্য ভাই হতেই পারে না এটা। শাইলেন তাকায় কুহুর দিকে। কুহু পরপর নিজেকে থামিয়ে কাঁপতে কাঁপতে আরেকটা ছবি বের করে দেখায়। দেখ, এটা একটা চ্যাট স্ক্রিনশট। শাইলিন দেখে। কুহু ক্রমাগত বলে যায়, এখানে কাব্য ভাইয়ের সাথে মেসেঞ্জারে কথা বলার চ্যাট দেখা উর্মি, কিন্তু চ্যাটে এই কাব্য ভাইয়ের নাম, প্রোফাইল সব একই থাকলেও মেসেজের ধরন দেখ। শার্লিন দেখলো ভালো করে। পরপর কুহুর দিকে তাকালো কিছুই না বুঝে। অস্থির পাগলাটে অসহায় কুহু বলে যায়, মেসেজের মধ্যে ফুল স্টপ অনেকবার বসানো হয়েছে, দেখেছিস? কাব্য ভাই মেসেজ করেন সম্পূর্ণ পারফেক্ট ওয়েতে। একবার ফুল স্টপ থাকে তার এক বক্তব্যে। তাছাড়া উনি এক মেসেজেই সম্পূর্ণ কথা শেষ করেন। আর মেসেজের টাইমিং দেখ, শুরুতে মেসেজের টাইমিং ঠিক থাকলেও পরে ওভারল্যাপিং হচ্ছে, দেখেছিস? উর্মি মেসেজ পাঠিয়েছে 2:30-এ, কাব্য ভাই সেটা রিপ্লাই দিয়েছেন দেখাচ্ছে 2:10-এ। কিভাবে? টাইমিং তারতম্য অদ্ভুত কেন? শাইলেন কুহুর দিকে তাকালো। এরপর নিজেও অবাক হয়ে হঠাৎ বলে ওঠে, দ্যাটস মিন এআই। এক্স্যাক্টলি শার্লিন। কুহু আত্মবিশ্বাসের সাথে শার্লিনকে বলে বসে। কুহু বারবার ঢোক গিয়েছে। শার্লিনও আহাম্মক হয়ে আছে। ও হাঁ করে কুহুর দিকে চেয়ে আছে। এসব কিছু বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। উর্মির সাইকোটা এত দূর এগিয়েছে শুধুমাত্র কুহুকে পেছন ছাড়ানোর জন্য। কুহু চেয়ে আছে শার্লিনের দিকে একইভাবে। শার্লিন হঠাৎ থেমে থেমে বলে, তুই পাগল, এআই আর রিয়েল ইমেজ বুঝিস না? একবার ক্রস চেকও করিসনি? কুহু থামে। ফোন বেঞ্চের উপর ছুঁড়ে ফেলে দুহাতে মাথার চুল খামছে ধরে। পরপর চুল ছেড়ে আবার শার্লিনের দিকে তাকায়। ও নিজেকেও এখন হতবুদ্ধি লাগছে। কুহু বিহব্বল কণ্ঠে বলে, কিভাবে করতাম? আমি তো তখন ভাবতাম কাব্য ভাই উর্মির বয়ফ্রেন্ড। এসব ছবি ইমেজ যখন সত্য হওয়াটাই স্বাভাবিক ছিল আমার কাছে। উনি আমাকে যা বলেছেন আমি তাই বিশ্বাস করেছি। আর বিয়ের পর এসব দেখার রুচি ছিল না আমার তখনও। শাইলিন বিরক্ত হয়ে বলে, তাহলে কাব্য ভাই যখন বারবার বলেছিল সে এসব করেনি, প্রেমের বিষয়টা তোকে রিজেক্ট করার ছুতো ছিল,
তখন চেক করিসনি কেন? কুহু মাথায় হাত দিয়ে বসেছিল। জবাবে বলল, করিনি কারণ উর্মি বজ্জাতটা আমার আর কাব্য ভাইয়ের সমস্ত কথা জেনে যেত। আমি ভাবতাম এগুলো কাব্য ভাই বলেছেন। তিনি মুখে বললেন শুধু উর্মির সাথে রিলেশন অজুহাত, অথচ উর্মি আপু আমাকে আমাদের সব কথা জানাচ্ছেন। ইভেন এখনো আমি বুঝতে পারছি না ওই সাইকোটা আমাদের এসব কথা সেটা কিভাবে জানতো। এত কিছুর পর কাব্য ভাই না, আমার ওই বেয়াদব উর্মিয়া উপরেই সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই কাব্য ভাইকে সে ফাঁসিয়েছে। কাব্য ভাই না বললেও হয়তো কোনো একভাবে ও এসব জেনে যেত, এবং আমার এটা জানা লাগবে। কুহু থামে। পরপর বলে যে উর্মি কাব্য ভাইয়ের সাথে চ্যাট হিস্ট্রি ইমেজ নকল করতে পারে জাস্ট আমাকে জ্বালানোর জন্য। আর যাই হোক, আমার কাছে ওর বাকি সব কিছু মিথ্যা লাগছে এখন। শার্লিন থামলো। চুপচাপ কিছুক্ষণ কুহুর দিকে চেয়ে একসময় কুহুর গায়ে হাত রাখে। কি করবে এখন? কুহু এক হাতে মাথার চুল খামছে আর এক হাত নিজের পেটের ওপর রাখে। পরপর মাথাটা নামিয়ে বসে থাকে চুপচাপ। চোখের সামনে ভাসতে থাকে একের পর এক কুহুর ভুল বোঝা, কাব্যের সাথে ঝগড়াঝাটি, কাব্যকে ছোট করা, সেদিনের ওই সকালের চূড়ান্ত অপমান। কুহুর গলা শুকিয়ে আসে। এটা এটা কি করে ফেললো? কি করে ফেলেছে ও? এবার কাব্য ভাইয়ের সামনে মুখ দেখানোর পরিস্থিতি অবধি কুহু রাখেনি। নিজের হাতে এতদিন ধরে ওর সুন্দর সম্পর্ককে গলা টিপে মেরে ফেলেছে ও। শাইলিন কুহুকে ডাকে। উবার এসেছে কুহু। কুহু শোনেও না। ওর চোখে তখনও এসব দৃশ্য ভেসে বেড়ায়। শাইলিন আবার ডাকে, এই কুহু। হ্যাঁ হ্যাঁ। কুহু তাৎক্ষণিক সম্মতি ফিরে পাশ ফিরে। শাইলিন আবার বলে, উবার এসেছে। বাসায় যাবি না? কুহু তাকিয়ে থাকে চূড়ান্ত বিধ্বস্তের ন্যায়। শাইলিন কুহুর মনের অবস্থা বোঝে। নিশ্চুপ ওকে দেখে গায়ে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে। তুই বুঝতে পারছিস, এটাই অনেক। চল এবার। কুহু শাইলিনের হাতটা সরিয়ে দিয়ে বিড়বিড় করে বলে, বড্ড দেরি হয়ে গেছে শাইলিন, বড্ড দেরি। আমি জানি না এসব কিভাবে ঠিক করব। শাইলিন বলে, কিচ্ছু দেরি হয়নি। বেশি না ভেবে কাব্য ভাই আজ ফিরলে ডিরেক্ট তার পায়ে পড়ে যাবি। না, এখনো মাপ চাইবি না। কুহু ভাঙা গলায় বলে, তাকে আমি অনেক আঘাত করেছি শাইলিন, অনেকটা ঘা দিয়েছি তার অন্তরে। আমার মুখ নেই মাফ চাওয়ার। শাইলিন বলে, তাহলে বারবার মাপ চাইবি? বিয়ের পর কাব্য ভাইয়ের দোষ না থাকা সত্ত্বেও এতবার মাপ চেয়েছেন তোর কাছে। তার কত ধৈর্য ছিল ভাব। তুই এবার দেখা নিজের ধৈর্য। কুহু টলমলে চোখে চেয়ে থাকে সির্ফ। ওর গলা কাঁপছে, হাত দুটো অনবরত ট্রমর হচ্ছে। ওকে বুঝতে পারে শার্লিন। শার্লিন বলে, নিজের বোকামির জন্য তুই নিজেই নিজের এত বড় সর্বনাশ করেছিস কুহু। এখন এসব তুই ঠিক না করলে এসব আর কখনোই ঠিক হবে না। কুহু তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল চোখে। শার্লিন বলল, এখন চল মেরিমা। সিদ্দিক মহল, কাব্যদের ফ্ল্যাট। কাব্যের ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করবে 2 ঘন্টা পরে। কুহু বাসায় ফিরেই অস্থির, একদম অস্থির হয়ে দৌড়ে গেল শামিমার কাছে। শামিমা তখন সবে চুলায় রান্না বসিয়েছেন। কুহু গিয়ে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে স্থির ওনার ঘাড়ে মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকলো। একটা কথাও বলল না। কুহুর এমন আচরণে শামিমা অবাক হয়েছেন সম্ভবত কিছুটা। চুলা বন্ধ করে শামিমা পেছন ফিরলেন। কুহুর মলিন কান্নামাখা মুখ দেখে আলতো করে গলা নরম করে বলেন, কিরে, কাঁদছিলি নাকি? কাব্য তো আজই আসছে। কুহু মাথা নেড়ে শামিমার ঘাড়ে মুখ লুকিয়ে নিচু কণ্ঠে বলে ওঠে, আমি আমি এয়ারপোর্টে যাব বড় মা, নিয়ে যাও আমাকে প্লিজ। কাব্য আসছে দেখে 2 ঘন্টাও এই মেয়ের সহ্য হচ্ছে না। ছেলের প্রতি ছেলের বউয়ের এমন তর্পানো দেখে শামিমা না চাইতেও হেসে ফেললেন। কুহুর গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, ঠিক আছে যাবি, এখন না, 2 ঘন্টা পর। কুহু আবার নাছর বান্দার ন্যায় বলে, এখনই যাব প্লিজ বড় মা, প্লিজ। আচমকা কুহুর এই অস্থিরতা, মন পোড়ানো আচরণে শামিমা অবাক হয়ে তাকালেন। পরপর মৃদু হেসে বললেন, এত মন পড়ছে হ্যাঁ? কুহু শামিমার ঘাড় থেকে মাথা তুলে এবার ওনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। শামিমা হেসে কুহুর এলোমেলো চুল সুন্দর করে ক্লিপে আটকে দিয়ে বলেন, যা রেডি হয়ে নে, নিয়ে যাচ্ছি। কুহুর মুখটা তখনও ভার অনেক, আজ ভীষণ চুপচাপ দেখাচ্ছে ওকে। শামিমা নিজেও এটা লক্ষ্য করেছেন। কুহু রান্নাঘর থেকে চলে আসবে, হঠাৎ শামিমা অন্যমনস্ক কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছিল তোর? হাসপাতালে গেছিলি কেন? কুহু থামে, পেছন ফিরে, তারপর আস্তে করে বলল, আছে কিছু একটা, পরে বলবো। পরপর কুহু চলে গেল। শামিমা পেছন ফিরে আবার তাকালেন। কুহুর কথা সন্দেহজনক। উনি যা ভাবছেন তাই কি? আজ অনেক দিন পর কুহু ভীষণ সময় নিয়ে ইউটিউব থেকে দেখে একটা শাড়ি গায়ে জড়ালো। সাদা রঙের নীল পাড়ের শাড়ি। পুরোটা সময় শাড়ি পরতে বেচারি বড্ড কসরত করতে হয়েছে। শাড়িটা কাব্য এনে দিয়েছিল, পরা হয়নি কখনো।
জেদ দেখিয়ে কাব্যের সামনেই ওর দেওয়া গিফট ছুঁড়ে ফেলেছিল। কাব্য তখন কিছুই বলেনি, চুপচাপ গিফটটা আলমারিতে তুলে বেরিয়ে গেছিল রুম থেকে। কুহুর চোখ আবার ভিজে আসে। ও কত কি জঘন্য নিষ্ঠুর ব্যবহারই করেছে কাব্য ভাইয়ের সাথে, নিজের স্বামীর সাথে। আর কাব্য, উনি নিজের দোষ না থাকা সত্ত্বেও কুহুর প্রতি সদয় ছিলেন, অসীম ধৈর্য দেখিয়েছেন, আগলে রেখেছেন ছোট্ট পুতুলটার মতো। আর তাতে কিনা কুহু এত ক্ষতবিক্ষত করেছে। আর সেদিনের সকাল, ওই একটা সুন্দর, ওদের দুজনের জীবনের সবচেয়ে স্পেশাল একটা রাতের পর কুহুর ওই ওই ধরনের অপমান কাব্য ভাইকে ঠিক কতটা ঘুরিয়ে দিয়েছে, এটা তো এখন ভাবতেও পারে না কুহু। নিজেই আটকে উঠছে ভাবলে। শাড়িটা পরতে অবধি পারছে না। এসব কথা যতবার মাথায় আঘাত হানছে, ততবার ওর চোখ বেয়ে আবার জল গড়িয়ে পড়ছে, গলা কাঁপছে। কুহু নিজেকে সামলায়। হঠাৎ পরনের শাড়িটা বড্ড বিরক্ত লাগতে শুরু করলো। ওই শাড়িটা কোনো রকমে পরে এসে বাথরুমে ঢুকে অনবরত পানি ছেটায় মুখে। পানির সাথে কান্নার অস্ত্র বাইরে যেতে থাকে অবলীলায়। পানি ছেটাতে ছেটাতে হঠাৎ কুহু বেসিন চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। হাউমাউ করে কেঁদে উঠল অসহায় স্ত্রী কুহু। এবার রাগ জেদ অপমান নয়, এমনকি নিজের অপমানেও নয়, বরং নিজের দেওয়া ভালোবাসার মানুষটার অপমানে। ওর ভালোবাসার মানুষকে অপমান করেছে, তার ভালোবাসাকে ছোট করেছে, তার স্পর্শকে নোংরা বলতে যাচ্ছিল। কুহুর বুকটা আর্তনাদ করে উঠল। হাহাকার করে চোখে মুখে বারবার পানি ছিটাতে থাকে পাগলের মতো। পরপর আয়নায় তাকিয়ে থেকে চূড়ান্ত অসহায় কণ্ঠে এক নাগাড়ে বলে যেতে থাকে, আই এম সরি, আই এম সরি কাব্য ভাই, সরি সরি সরি। কুহু অনেকক্ষণ কাঁদার পর নিজেকে সামলালো। সময় হয়ে এসেছে, যেতে হবে। আজ কুহু এয়ারপোর্টে সবার সামনে কাব্যকে জড়িয়ে ধরবে। আজ অবধি বিয়ের পর কোনোদিন কুহু শাড়ি পরেনি, ইচ্ছে করেই পরেনি তখন, তবে আজ থেকে পরবে। শাড়ি পরে কাব্যের বউ হয়ে ঘুরবে ওর আশেপাশে। তাও যদি কাব্য ভাই ওকে ক্ষমা করেন, মাফ করেন, ওর করা অন্যায়, দেওয়া আঘাতগুলো ভুলে যান। কুহু শাড়িটা পরা শেষ করে চোখে সুন্দর করে কাজল পরল, লিপস্টিক দিল, লিপ লাইনার দিল ভালো করে, চুল খোলা রাখলো। তবে বয়কার চুল আগের থেকে বেশ বড় হয়েছে এখন। কুহু চুলটা ছুঁয়ে দেখে, পরপর আয়নার দিকে চেয়ে বলে, কোমর সমান চুল অনেক পছন্দ ছিল আপনার। আর আমি কিনা। কুহুর চোখ টলমল করে উঠল আবার, কিন্তু ও কাঁদল না। কাজল দিয়েছে মাত্রই, লেপটে গেলে কাব্য ভাইয়ের মন জয় করবে কিভাবে? কুহু সম্পূর্ণ সাজগোজ করে আয়নায় নিজেকে ভালো করে দেখলো। পরপর পেটের দিকে চোখ গেল ওর। মাসুলভ মনটা তাতা তৈ তৈ করে উঠল কুহুর। ও পেটের উপর মাসুলভ মনটা তাতই করে উঠল কুহুর। ও পেটের উপর আলতো করে হাত রেখে পেটের জনকে শোনালো, মাম্মা পাপা তোমার জন্য সুন্দর পরিবার গড়বে বাবু, সমঝোতার না। মাম্মা পাপা ভালোবাসা দিয়ে তোমার জন্য এখানে সুন্দর পৃথিবী গড়ে রাখবে। তুমি এসো, সুস্থভাবে এসে দেখো তোমার জন্য কি আছে, কতটা আছে এখানে। শামিমা ডাকছেন বারবার, তারা দিচ্ছেন বেরোবার জন্য। ওদিকে বেচারি কুহু শাড়িটা ভালো করে সামলাতেই পারছে না। শামিমা আগে নিচে নেমে ড্রাইভারের সাথে কথা বলছেন কিছু নিয়ে। কুহু কোনো রকমের শাড়ি এক হাতে ধরে ধরে নিচে নেমে আসলো। গাড়ির সামনে দাঁড়াতেই শামিমা কুহুকে এই প্রথম বিয়ের পর শাড়িতে দেখে হাঁ করে তাকিয়ে থাকলেন। পরপর উচ্ছ্বাস নিয়ে বললেন, শাড়ি পরেছিস কুহু? অসম্ভব সুন্দরী লাগছে রে। কুহু লজ্জা পেয়ে হাসলো, নুইয়ে গেল এক প্রকার। শামিমা ওনার চোখ থেকে কাজল নিয়ে কুহুর কানের পেছনে লাগিয়ে দিয়ে মমতা নিয়ে বললেন, কাজলও দিয়েছিস দেখছি। কাব্য আজ একসাথে অনেকগুলো সারপ্রাইজ পাবে। কুহু হেসে শামিমাকে জড়িয়ে ধরে লজ্জা নিয়ে বলল, কি মনে হয় তোমার ছেলে কি পাগল হবে আজ? শামিমা হেসে এক হাতে ওকে ধরে বললেন, হবে মানে? অবশ্যই হবে। এরা বাপ বেটা সবাই জানিস একই ধরনের। বউকে সাজতে দেখলে এদের মাথা ঘুরে যায়। কুহু হালকা টিপ্পনি কেটে বলল, তাই বড় চাচ্চুও বুঝি তোমাকে দেখলে পাগল হয়ে যান? শামিমা বুড়ো বয়সে এমন লজ্জা পেয়ে মুখ লুকিয়ে বলেন, পাজি মেয়ে, বেশি ফাজলামি করিস না তো। কুহু হেসে উঠে শামিমাকে আরও জুড়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। খানিক পর ভীষণ অন্যমনস্ক কণ্ঠে বলে বসলো, তোমার বলা কথা আজ সত্যি হবে তো বড় মা? কাব্য ভাই আমাকে দেখে। কুহু বিড়বিড় করে বলে কত কিছু, শোনেনি শামিমা। অবাক হয়ে তাকালেন কুহুর দিকে। কুহু অন্যমনস্ক হয়ে সামনে তাকিয়ে ভাবছে কিছু। শামিমা ওর গায়ে হাত রেখে বলেন, এবার চলি আমরা? কুহু হঠাৎ কিছু মনে পড়তে সাথে সাথে শামিমাকে ছেড়ে দিয়ে তাড়াহুড়ো করে বলল, এক সেকেন্ড, হ্যাঁ একটু দোতলা থেকে আসছি, জাস্ট এক সেকেন্ড বড় মা। শামিমা কিছু বলতে না দিয়ে কুহুর শাড়ি সামলে লাফিয়ে লাফিয়ে উঠে ওর বাবার ফ্ল্যাটে গেল।
কলিং বেল বাজালো অনবরত। কবিতা দরজা খুলে কুহুকে দেখে অবাক হয়ে বলেন, কিরে আবার কি? কুহু দৌড়ে তাড়াহুড়ো করে নিজের ঘর থেকে গাছ থেকে ফুল কয়েকটা নিয়ে সুন্দর করে র্যাপিং করে বেরিয়ে এসে বলল, এটা নিতে ভুলে গেছিলাম, আসি, দরজা লাগিয়ে দাও। কবিতা মেয়ের পাগলামি দেখে আজ শুধু অবাক হয়ে গেলেন। কুহু আজ বহুদিন পর অনেকটাই উচ্ছ্বাসিত, হাসছে, ফিরছে, দৌড়াচ্ছে। ব্যাপারটা ওনার চোখেও পড়েছে ভীষণ। কবিতার নজর তাড়ানোর দোয়া পড়ে দরজা আটকালেন। কুহু সিঁড়ি বেয়ে নামছে, বারবার ফুলের দিকে তাকাচ্ছে, র্যাপ দেখছে ঠিকঠাক আছে কিনা। ওদিকে শাড়িটা প্রায় পেঁচিয়ে দুবার পায়ের সাথে পেঁচিয়ে যেতে যেতেও যায়নি। তারপর একতলা সিঁড়িতে পা রাখতেই হঠাৎ কাব্যের জন্য পরা শখের শাড়িটার নিচের দিক কুহুর পায়ের পুরোটাই পেঁচিয়ে গেল। কুহু আচমকা শাড়ি পেঁচানোতে পিছলে টাল সামলাতে না পেরে রীতিমতো উল্টে পড়ল সিঁড়িতে। সিঁড়ির মধ্যে পড়তেই আচমকা আঘাতের চাপ পড়ল পুরোটাই পেটের উপর। কুহু চিৎকার করে উঠল ব্যথায়। ওর হাত থেকে কাব্যের জন্য বানানো ফুলের বুকে ছিটকে পড়ল সিঁড়ির এক মাথায়। কুহু ওভাবেই দুটো সিঁড়ি নিচে পড়ল। নিজেকে সামলাতে সামলাতে আবার খেল পেটের উপর মারাত্মক চাপ। অসম্ভব ব্যথা। কুহুর গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল, কেঁদে উঠে চিৎকার করে। আচমকা কুহুর চিৎকার শুনে শামীমা পেছন ফিরে তাকাতেই পরপর সিঁড়ি টপকে কুহু পড়তে দেখে। উনি আহাম্মক হয়ে যান এক মুহূর্তের জন্য। পরপর আল্লাহ গো বলে পাগলের মতো দৌড়ে আসতেন কুহুর দিকে। কুহু দুটো সিঁড়ি পড়ে একদম মাটিতে এসে পড়ল। পেটে খেলো শেষবারের মতো আরেকটা চাপ। শামীমা পাগলের মতো দৌড়ে কুহুকে এসে ধরলেন। কুহু চিৎকারে কবিতা বেগম শুরু থেকে পুরো বিল্ডিংয়ের সবাই বেরিয়ে এসেছে। কুহু অসম্ভব যন্ত্রণায় পেটে হাত চেপে গলা ফাটিয়ে চেঁচিয়ে যাচ্ছে। শামীমা কুহুকে চেপে ধরে ভয়ে কেঁদে উঠলেন। কুহুমা, তুই তুই কবিতা নিজেও মূর্ছা যাওয়ার পথে। শামীমা কুহুকে ধরতে গেলেই দেখলেন তার হাতে রক্ত। সাথে সাথে কুহুর শরীরের দিকে তাকালেন উনি। রক্ত ভেসে যাচ্ছে কুহুর সাদা শাড়ি। শামীমা ফ্যাল ফ্যাল করে ওই রক্ত দেখে কবিতার দিকে তাকালেন। কবিতা তো রীতিমতো রক্ত দেখেই ঢলে পড়লেন। কুহুর পেটে হাত রেখে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে বারবার, আম্মু, আমার বাচ্চা, বাঁচাও প্লিজ। ওর বাবা ওকে দেখে, আমার বাচ্চা, আমার বাচ্চা। অতিরিক্ত ব্যথায় কুহু জ্ঞান হারিয়ে শামীমার হাতেই ঢলে পড়ল এক সময়। বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই। তৎক্ষণাৎ সাথে সাথে ড্রাইভার এসে কুহুকে কোলে নিয়ে গাড়িতে তুলল। তারপর প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল। সবার মাথায় তখন একটা কথাই ঘুরছে, কুহু প্রেগনেন্ট ছিল। কাব্য কুহু বাবা মা হতে যাচ্ছিল প্রথমবারের মতো। সিদ্দিক বাড়িতে আলো করে উত্তরাধিকারী আসতে যাচ্ছিল। কিন্তু স্কয়ার হাসপাতাল, ঢাকা, বিকাল 4টা। হাসপাতালের কেবিনে কুহুকে ডক্টর পরীক্ষা করছেন। একটু পর পর নার্স কি যেন যন্ত্রপাতি নিয়ে ভেতরে ঢুকছে। কবিতা, সাদাত দুজনের অবস্থা মেয়ের এসব দেখে শোচনীয়। কবিতা কাঁদতে কাঁদতে সাদাতের কাঁধে মাথা রেখে ফোপাচ্ছেন। সাদাতের চোখ রক্তিম। একদিকে স্ত্রী পাগল হয়ে যাচ্ছেন, অন্যদিকে মেয়ের বাচ্চা দুটো ডক্টরের হাতে কাটাছেঁড়া খাচ্ছে। উনি পুরুষ মানুষ, তাই হয়তো কেউ ওনার ভেতরে বয়ে চলা তাণ্ডব বুঝতে পারছেন না। কেবিনের বাইরে শামীমা বেঞ্চে বসে আছেন। স্নিগ্ধ কায়া একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। কাব্যকে ইতোমধ্যে কমপক্ষে 100 কল করা হয়েছে। কাব্য সম্ভবত প্লেনে, কল ঢোকেনি ওর ফোনে। স্নিগ্ধ শেষ পর্যন্ত মেসেজ করলো, ভাই, উই আর ইন হসপিটাল, কুহুর অবস্থা ভালো না, সোজা স্কয়ার এসো। ঠিক এইবার কাব্যের ফোনে এই মেসেজ ঢুকেছে। আজ ফ্লাইট ডিলে হয়েছিল, তাই এত দেরি হয়েছে কাব্যের ঢাকা পৌঁছাতে। ও সবেই বাসায় আসবে বলে গাড়িতে উঠেছিল। স্নিগ্ধের এই মেসেজ পেয়ে ভীষণ অবাক হয়েছে। সাথে সাথে স্নিগ্ধর ফোনে কল দিল কাব্য। স্নিগ্ধ রিসিভ করতেই কাব্য ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে কুহুর? হ্যাঁ। স্নিগ্ধ বলতে যাবে বাচ্চার কথা, কায়া ওকে আটকে দিয়ে ওর থেকে ফোন নিয়ে কানে ধরে নিজে কাব্যকে বলল, ডক্টর আপনাকে খুঁজছে ভাইয়া, দ্রুত আসুন, আসলে জেনে যাবেন। আসসালামু আলাইকুম। কায়া কল কাটতে স্নিগ্ধ বলল, বলিসনি কেন বাচ্চার কথা? কায়া ফোনটা স্নিগ্ধকে দিয়ে বলল, আমি বলবো, এটা কুহুপুর বলার কথা, আর গাড়িতে এটা শুনলে ভাইয়া অস্থির হবে ভীষণ। এখানে এসে সব ঠিক থাকলে শুনলেও ওনার শান্তি। স্নিগ্ধ দীর্ঘশ্বাস ফেলে আরেকবার কেবিনের দিকে তাকালো। পরপর মলিন কণ্ঠে বলল, ভাইয়ার প্রথম বাচ্চা এটা, কিছু হয়ে গেলে। কায়া চুপ করে শুনল। স্নিগ্ধ হঠাৎই বলে ওঠে, আচ্ছা, ওদের মধ্যে কিছু ঠিক নেই শুনেছিলাম, তাহলে এই বাচ্চা? কায়া নিজেও অন্যমনস্ক কণ্ঠে বলে, হয়তো অ্যাক্সিডেন্টালি। স্নিগ্ধ দীর্ঘশ্বাস ফেলে, এই বাচ্চা থাকুক, বাঁচুক অনেকটা বছর বাবা মায়ের সাথে।
কাব্যের জীবনের সব প্যাচ, দুর্ঘটনা, খারাপ সময়, সম্পর্ক সবটাই বাচ্চা এসে নিজে হাতে ঠিক করিয়ে দিল। সবার মুখে শুধু এই দোয়া। প্রেমা এসে শামিমার পাশে বসলেন। শামিমা কোরআন খতম করেছিলেন, সেটাই পড়ছেন বসে বসে, আর বারবার আঁচলের চোখ মুছছেন। প্রেমা বসে থাকে ওনার পাশে চুপচাপ। একসময় জিজ্ঞেস করল, আপা, বাচ্চার কথা কি আপনি কিছু জানতেন? শামিমা চোখের জল মুছে কোরআন পড়া থামিয়ে কান্না আটকে জবাবে বললেন, না, আমি আন্দাজ করেছিলাম। কেউ মুখে বলেনি আমাকে। ভেবেছিলাম কাব্যকে জানিয়ে ও আমাদের জানাবে, কিন্তু তার আগেই শামিমা বলতে বলতে আবার ফুপিয়ে উঠলেন। শাড়ির আঁচলে মুখ লুকালেন কাঁদতে কাঁদতে। প্রেমা মলিন মুখে শামিমাকে আগলে ধরে রাখলেন। প্রেমার চোখে থেকেও পানি পড়ছে। ওদিকে কাব্য গাড়ির ড্রাইভারকে তাড়া দেয় আবারও। মামা প্লিজ একটু স্পিড দেন গাড়িতে। মামা ফোক লাগাতে হেসে বলে, ঢাকার জ্যামে গাড়ি চালামো কেমনে বাবা? অতিরিক্ত টেনশনে কাব্য ঘেমে গেছে পুরোটাই। অস্থির ভঙ্গিতে জ্যাকেটটা খুলে ছুঁড়ে ফেলল ছিটের উপর। হাত দিয়ে নাক ঘষতে ঘষতে আবার ফোনের দিকে তাকালো, কোনো আপডেট এসেছে কিনা। স্নিগ্ধকে আবার ফোন করলো, ধরেনি স্নিগ্ধ। কাব্য ফোনটার দিকে স্থির চেয়ে রইল। ওর ভয় হচ্ছে ভীষণ। হঠাৎ কাব্যের ফোনে একটা মেসেজ এলো। মেসেজে একটা ছবি এবং দুটো ভিডিও এলো। কাব্য সেটা দেখেই ভ্রু কুঁচকে এলো। ভিডিও নিচে লেখা, অগ্রিম সমবেদনা নিজের মরা বাচ্চার জন্য। অনেকটা সময় পর ডক্টর বেরিয়ে আসলেন। তিনি বেরোতেই জোকের মতো সিদ্দিক বাড়ির প্রতিটা সদস্য ভিড় জমালেন ওনার আশেপাশে। সাদাত কবিতাকে নিয়ে দাঁড়ালেন দুর্বল ভঙ্গিতে ডাক্তারের সামনে। ডাক্তার মিরাজ ওদের সবার চোখের আতঙ্ক লক্ষ্য করলেন। পরপর দীর্ঘশ্বাস ফেলে মুখের মাস্ক খুলে বলেন, আপনারা প্লিজ নিজেদের সামলান, দয়া করে রিয়্যাক্ট করবেন না। এটা শুনেই সবার মুখটাই পাংশুটে হয়ে গেল একদম। পাশ থেকে এবার স্নিগ্ধ এগিয়ে এলো। কি হয়েছে ডক্টর? ডক্টর মিরাজ মাথাটা ঝুঁকে ছোট শ্বাস ফেলে বলেন, মিসেস কাব্যের মিসক্যারেজ হয়েছে। আমরা মাত্রই এমব্রয় ওয়াশ করে ক্লিন করে দিয়েছি। কাব্য দৌড়াতে দৌড়াতে সবেই এসেছিল হাসপাতালের দোরগোড়ায়। হাসপাতালে পা রাখা মাত্রই ডক্টরের এমন একটা খবরে কাব্য মূর্তির মতো দাঁড়িয়ে গেল, আর এক পাও এগোতে পারল না। ও ঠান্ডা হয়ে গেল একদম। হাঁ করে ডক্টর মিরাজের দিকে চেয়ে থাকলো। স্নিগ্ধ দূর থেকে কাব্যকে দেখে চমকে ওঠে। কাব্যের অবস্থা ভীষণ করুণ, শার্ট এলোমেলো। একসময় হাতের ডেনিম জ্যাকেটটা আলগোছে হাত থেকে পড়ে গেল। দুমড়ে মুচড়ে গেছে কাব্য। ওর চোখ কাউকে কিছু বলতে চায়, পারে না কেন যেন। ওর চোখ আশ্চর্য আজ। হাঁ করে ডক্টরের দিকে তাকিয়ে আরেকবার চূড়ান্ত বোকার মতো কুহুর কেবিনের দিকে তাকায়। স্নিগ্ধ এগিয়ে আসে, ডাকে, ভাই, ভাইয়া।